নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নেহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প অবগুণ্ঠিতা। আজ থাকলেও দ্বিতীয় পর্ব। বেশ, যাচ্ছি। একটু রাগতভাবেই কথাটা উচ্চারণ করে সৌরীন্দ্রবাবু সে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। সুব্রত সুবিমল বাবুর দিকে তাকিয়ে বললে, এবারে বলুন মিস্টার চৌধুরী, আপনি কি বলতে চান? সুবিমল বাবু তখন বলতে লাগলেন, জানি না আপনি জানেন কি না মিস্টার রায়, মিস্টার গজেন্দ্র সরকার দূর সম্পর্কে আমার মামাতো ভাই ছিলেন। এদের বাড়িতে আমার যথেষ্ট যাতায়াত এবং পরিচয় সেই সূত্রেই। এবারের সবকিছুই আমার এক প্রকার নক্ষদর্পণে বলতে পারেন। মিস্টার সরকার মানে গজেন্দা বয়সে আমার চাইতে অনেক বড় ছিলেন। তিনি যে সম্পর্কে কেবলমাত্র আমার মামাতো ভাই ছিলেন তা নয়, সত্যিকারের একজন বন্ধুও ছিলেন। বলতে বলতেই সুবিমলবাবুর স্বরটা যেন গাঢ় হয়ে এলো। আজ তাকে হারিয়ে আমি সত্যিকারের সহায় সম্বল হারালাম। আমি জানি গজেন্দার বাবা যখন মারা যান তখন তার সম্বলের মধ্যে বউবাজারের একটি ছোট সোনার উপর দোকান ছিল মাত্র। সেই দোকান থেকেই তিনি প্রভূত যত্নে ও অদম্য অধ্যবসায়ে আজকের এই এত বড় ব্যবসা ও ব্যাংক গড়ে তোলেন। গজেন্দার বড় ছেলের বয়স যখন মাত্র 21 বৎসর, সেই সময় বৌদি মারা যান। তিনি আর দ্বিতীয়বার বিবাহ করেননি। অত বড় ধনী হলেও মনে তার এতটুকুও শান্তি ছিল না। তিনি নিজে ছিলেন অত্যন্ত ধীর, শান্ত ও গম্ভীর প্রকৃতির লোক। তার মনে কেউ হাজার ব্যথা দিলেও মুখ ফুটে কোনোদিন কারো কাছে কিছু বলতেন না। নিজের মনের কষ্ট চিরদিন নিজের মনেই চেপে রাখতেন। যারা তাকে কোনোদিন ভালো করে বুঝবার সুযোগ বা সুবিধা পেয়েছে, কেবলমাত্র তারাই তার মুখের দিকে তাকালে বুঝতে পারত কত বড় একটা দুঃখে তার মনটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। মনের কথা তিনি কখনোই কাউকে খুলে বলতেন না, তবে আমার কাছে তিনি মাঝে মাঝে দু একটা কথা বলতেন। আমি জানি অনেকখানি আশা করেই তিনি গণেনকে মানুষ করেছিলেন, কিন্তু গণেন ছিল অত্যন্ত উদ্ধত প্রকৃতির। একদিন সামান্য কারণে সে গজেন্দার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেল। তবু তিনি তার পিতার কর্তব্য থেকে বিচলিত হননি। টাকা পয়সা দিয়ে তাকে পৃথকভাবে ব্যবসা গড়ে তুলতে সাহায্য করেছেন। ইদানিং অবশ্যই তার ছেলের সঙ্গে তার প্রায় কোনো সম্পর্কই ছিল না। তারপর ছোট ছেলে সৌরিন, তাকে তিনি পড়াবার অনেক চেষ্টা করলেন। সৌরিন ছেলেটিও মেধাবী ছিল। হঠাৎ বিএসসি পাশ করে পড়াশোনা ছেড়ে দিল। গোঁ ধরল আর সে পড়াশোনা করবে না। বছরখানেক সে বাড়িতে চুপচাপ বসে রইল, যত রকমের আড্ডায় ঘুরে ঘুরে বেড়ালো। তারপর সে শুরু করলো রেস খেলা। গজেন্দা এবারই প্রত্যেকের জন্যই মাসিক একটা হাত খরচ বরাদ্দ করে দিয়েছিলেন। সৌরিন মাসে 200, অশোক মাসে 250, বিনয়দা মাসে 200 করে টাকা পেত। সৌরিনের 200 টাকায় চলতো না। প্রায়ই সে গজেনের কাছ থেকে আজ 200, কাল 100 এইরকম করে মাসিক ধার্য হাত খরচ ছাড়া 100, 2, 3 করে টাকা বেশি নিত। এই সময় সৌরিন ব্যবসা দেখাশোনা করতে শুরু করলে। মাস 2 আগে হঠাৎ একদিন সে দোকানের ক্যাশ থেকে গজেন্দাকে কিছু না বলে গজেন্দার নামে টাকা তুলে নেয়। 1-2 বাদে হঠাৎ সে কথা গজেন্দা দোকানের ক্যাশিয়ারের মুখে শুনতে পেলেন। বাপের ছেলেতে প্রচণ্ড ঝগড়া হয়ে গেল।
ওই দিন থেকেই বাপে ছেলেতে মনোমালিন্য শুরু হলো এবং তারপর থেকেই প্রায়ই দুজনের মধ্যে পয়সা নিয়ে খিটিমিটি চলত। গজেন্দার উইলের ব্যাপারটাও আমি জানি। তার সম্পত্তি সমান দুভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ নানা প্রকারের হিতকর প্রতিষ্ঠানে দান করা হবে। দ্বিতীয় ভাগ সমান অংশে 4 ভাগ। 1 ভাগ সৌরিন, 1 ভাগ অশোক, 1 ভাগ বিনয়দা আর 1 ভাগ আমি। উইলের ব্যাপারেও সৌরিনের খুব আপত্তি ছিল, কিন্তু গজেন্দা সৌরিনের কোনো কথাই শোনেননি। তাছাড়া আরও একটা ব্যাপার ইতিমধ্যে ঘটেছিল। কিছুদিন আগে সৌরিন তার এক বন্ধুর কাছ থেকে 2000 টাকা ধার নেয়। সেই ব্যাপার নিয়ে আজ কয়েকদিন থেকেই সৌরিন ও গজেন্দার মধ্যে রাগারাগি চলছিল। এসব থেকে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন মানে আমি কি বলতে চাইছি। সুব্রত শান্ত কণ্ঠে বললে, আচ্ছা, সেই জন্যেই কি আপনি সকালে আজ আমার কাছে চিঠি দিয়েছিলেন মিস্টার চৌধুরী? সুবিমাল যেন আকাশ থেকে পড়েছে হঠাৎ, বিস্ময় হতবাক। বললে, হ্যাঁ, চিঠি? হ্যাঁ, আপনিই তো আজ সকালে আমাকে চিঠি দিয়েছেন। এই তো সেই চিঠি। বলতে বলতে সুব্রত পকেট থেকে সেই আকাশ নীল রঙের খামের চিঠিখানা সুবিমাল বাবুর হাতে তুলে দিয়ে তার মুখের দিকে তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিতে চেয়ে থাকে। সুবিমাল সুব্রতর হাত থেকে চিঠিখানা নিয়ে তাকাতে তাকাতে বললে, আশ্চর্য, আশ্চর্য! চিঠিখানা আপনারই লেখা তো সুবিমালবাবু? সুব্রত তীক্ষ্ণ দৃষ্টিতে সুবিমালের দিকে তাকিয়ে প্রশ্ন করলে। আশ্চর্য, অবিকল আমারই হাতের লেখা। কিন্তু আমি শপথ করে বলতে পারি সুব্রতবাবু, বিশ্বাস করুন, এই চিঠিটা আমার লেখা নয়। আর চিঠির কালিটা? আরও আশ্চর্য, ঠিক এই ধরনের কালি আমার কাছে আছে। এটা একটা স্পেশাল কালি, চাইনিজ ভায়োলেট ইঙ্ক। আমার এক বন্ধু আর্টিস্ট কিছুদিন হলো চীন থেকে ফিরেছে। সেই আমাকে মাস 7 আগে কালিটা উপহার দিয়েছিল। মাঝে মাঝে আমি কালিটা ব্যবহার করি বটে, এবং কালিটাও প্রায় ফুরিয়ে এসেছে। আপনার সেই বন্ধুটির নাম কি জিজ্ঞাসা করতে পারি? নিশ্চয়ই। বন্ধুটির নাম সুবোধ দত্ত। আমহার্স্ট স্ট্রিটে এত নম্বর ঘরে থাকে। তাকে জিজ্ঞাসা করলেই আপনি সব জানতে পারবেন। সুব্রত নোটবুক বের করে নাম ঠিকানা টুকে নিল। সুবিমলবাবু, আপনাকে আমার আরও কয়েকটা কথা জিজ্ঞাসা করবার আছে। বলুন। গতকাল সন্ধ্যার পর থেকে আজ সকাল পর্যন্ত আপনি কোথায় ছিলেন? সুবিমলবাবু সুব্রতর কথায় মৃদু হাসলেন। আপনি বোধহয় জানেন না মিস্টার রায়, রাজলক্ষ্মী মিলে আমি চাকরি করি। গতকাল সন্ধ্যা 7টার পর মিল থেকে বাড়ি ফিরেছি। চা খেয়ে রেনবো ক্লাবে যাই। রাত্রি 11টা পর্যন্ত আমি রেনবো ক্লাবেই ছিলাম। তারপর বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ি। ভোর 5টা নাগাদ ঘুম থেকে উঠে 6:15 নাগাদ গজেন্দার এখানে আসি। কেন? আমার কিছু টাকার প্রয়োজন ছিল। তারপর আমি জানি তিনি খুব ভোরে ঘুম থেকে উঠে ঘণ্টাখানেক লাইব্রেরিতে বসে পড়াশোনা করেন। তাই বরাবর তার লাইব্রেরি ঘরে গিয়ে ঢুকি, এবং ঘরে ঢুকেই তাকে ওই অবস্থা দেখতে পাই। তখনই ডাকাডাকি করে সকলকে জাগাই এবং পুলিশে খবর দিতে বলে হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে হঠাৎ মনে হলো পুলিশ এলে হয়তো আমাকে তাদের প্রয়োজন হতে পারে, তাই আবার চলে এলাম। আপনি তাহলে মধ্যে মধ্যে মিস্টার সরকারের কাছ থেকে টাকা নিতেন? হ্যাঁ, নিতাম। আচ্ছা, শেষ কবে আপনার মিস্টার সরকারের সঙ্গে দেখা হয়? দিন 5 আগে সন্ধ্যার পর এখানে এসেছিলাম, সেই শেষ দেখা। তারপর আর দেখা হয়নি। সুব্রত এবার বললে, আচ্ছা সুমিমালবাবু, আপনি এখন যেতে পারেন। প্রয়োজন হলে আবার আপনার ওখানে গিয়েই দেখা করব। কখন আপনাকে আপনার হোটেলে পাওয়া যেতে পারে? সকালে বেলা 11টা পর্যন্ত, আর সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত। 8টার পরে রেনবো ক্লাবে গেলেও দেখা পাবেন। প্রত্যহই আমি সেখানে যাই। সুবিমলবাবু এবার উঠে দাঁড়ালেন। আচ্ছা, তাহলে আসি, নমস্কার। সুবিমলবাবু ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন।
সুব্রত গণেনবাবুকে এরপর ডেকে পাঠালো। মিস্টার তালুকদারের মুখের দিকে তাকিয়ে সুব্রত বললে, একটা জিনিস লক্ষ্য করেছ তালুকদার? মিস্টার সরকারের লাইব্রেরির বড় ওয়াল ক্লকটা, তার হাত ঘড়িটা, অশোকের ঘরে টিপয়ের ওপরে রাখা রিস্টওয়াচটা, সৌরিনবাবুর রিস্টওয়াচটা, সবকটাই ঠিক রাত্রি 2টোর সময় বন্ধ হয়ে গেছে। সুব্রতর কথা শেষ হবার আগেই গণেনবাবু এসে ঘরে প্রবেশ করেন। মোটা সোটা গোলগাল চেহারা, মাথার সামনের দিকে দুপাশে টাক দেখা দিয়েছে, কপালের ও রগের দুপাশের চুলে পাক ধরেছে, চোখে পুরু লেন্সের চশমা, দাড়িগোঁফ নিখুঁতভাবে কামানো, পরিধানে অ্যাশ কালারের দামি গরম স্যুট, পায়ে পালিশ করা চকচকে শু। বয়স বোধ করি 40-42-এর মধ্যে হবে, মুখখানা গম্ভীর। সুব্রতই প্রথম কথা বললে, আসুন, নমস্কার, আপনারই নাম? নমস্কার, গণেন্দ্রনাথ সরকার। বসুন ওই চেয়ারটায়। সুব্রত অঙ্গুলি নির্দেশে একখানা চেয়ার দেখিয়ে দিল। গণেন্দ্র চেয়ারটার উপর উপবেশন করল। আপনি মহালক্ষ্মী ব্যাংকের প্রোপাইটার? না, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ও। অতঃপর দুজনে কিছুক্ষণ চুপচাপ। আবার সুব্রত প্রশ্ন করলে, কাল সারা দিন রাত্রিতে আপনি কোথায় ছিলেন? সন্ধ্যা পর্যন্ত ব্যাংকে ছিলাম, তারপর মার্কেটে যাই। কয়েকটা জিনিসপত্র আমার কেনবার ছিল। জিনিসপত্র কিনতে কিনতে আমার রাত্রি 9টা বাজে। 9টার শোতে মেট্রোতে ছবি দেখতে যাই। এই দেখুন তার টিকিট। বলতে বলতে রাত্রি 9টার শোর টিকিটের একটা অংশ গণেনবাবু পকেট থেকে বের করে দেখালেন। সুব্রত হাত বাড়িয়ে টিকিটখানা দেখে বললে, তারপর? রাত্রি 12:30টায় শো শেষ হলে বাসে প্রায় রাত্রি 1:15টার সময় বাসায় ফিরি। বাসায় ফিরে আজ সকালে 9:30টার সময় ফোনে সৌরিনের কাছ থেকে খবর পেয়েই আসছি। শুনেছি আপনার বাবার সঙ্গে মনোমালিন্য হওয়ায় আপনি আজ বছর 3 হলো আলাদা হয়ে গেছেন। একটু ভুল শুনেছেন, মনোমালিন্য কিছুই হয়নি, মতের মিল হয়নি, তাই বাবার অর্থ সাহায্যেই আমি আলাদা হয়ে গেছি। আপনি আলাদা হয়ে যাবার পর প্রায়ই আপনাদের এই বাড়িতে আসতেন? না, কচ্ছিৎ কখনো আসতাম। শেষ কবে আপনার বাবার সঙ্গে আপনার দেখা হয়? দিন 15 আগে বাবার ব্যাংকে। তারপর আর দেখা হয়নি। সুব্রত তীক্ষ্ণ দৃষ্টিতে গণেন্দ্রের মুখের দিকে তাকালো। একটু ইতস্তত করে আস্তে আস্তে গণেন্দ্র বললেন, না। আপনার প্রতি আপনার বাবার ব্যবহার কেমন ছিল? আগে খুব ভালোবাসতেন আমায়, তবে গত 3 বছর আলাদা হয়ে যাওয়ায় বিশেষ কোনো সম্পর্ক ছিল না। তবে দেখা হলে ভালো ব্যবহারই করতেন। আপনার পিস্তুত ভাই অশোকবাবু সম্পর্কে আপনার কি ধারণা? অশোক মেধাবী ও ধীর শান্ত ছেলে। বাবা তাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। আর আপনার ছোট ভাই সৌরীন্দ্রবাবু? সৌরীন্দ্রও ভালো ছেলে, তবে একটু জেদি ও একগুঁয়ে। তাছাড়া কানা ঘোষায় শুনেছি সে নাকি রেস খেলতে শুরু করেছিল ইদানিং। এছাড়া আর বিশেষ কিছু তার সম্পর্কে জানি না। আপনার কাছে কোনোদিন সে টাকার জন্য গিয়েছিল? না। আপনার বাবা সৌরীন্দ্রবাবুকে কেমন ভালোবাসতেন? মনে হতো আমাদের 2 ভাইয়ের মধ্যে সৌরীন্দ্রকেই একটু যেন বেশি ভালোবাসতেন। আপনাদের জ্ঞাতি সুবিমল সম্পর্কে আপনার ধারণা কি? আপনার বাবার সঙ্গে তার সম্পর্ক কিরকম ছিল? শুনেছি সে বাবার কাছ থেকে মাঝে মাঝে অর্থ সাহায্য নিত। তাছাড়া তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি বিশেষ কিছুই আপনাকে বলতে পারবো না। বাইরে থেকে যেটুকু জানি তা ভালো বলেই মনে হয়। আপনার বাবার উইল সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? না, অ্যাটর্নি রামলাল বাবুকে জিজ্ঞাসা করলেই সব জানতে পারবেন।
আচ্ছা, আপনার বাবার কোনো শত্রু ছিল বলে আপনার মনে হয়? না, বাবা চিরদিনই শান্তিপ্রিয় নির্বিরোধী লোক ছিলেন। তার কোনো শত্রু থাকা একেবারেই সম্ভব নয়। আচ্ছা, এখন আপনি যেতে পারেন। আপনার ঠিকানাটা দিয়ে যাবেন। গণেন্দ্র সরকার তার নাম, ঠিকানা ও ফোন নাম্বার যুক্ত একখানা আইভরি কার্ড সুব্রতর হাতে দিয়ে ধীর পদে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। সুব্রত বিনয়েন্দ্র সরকারকে এবার ডেকে পাঠালেন। সুব্রত আবশ্যকীয় কয়েকটা পয়েন্ট তার নোটবুকে নোট করে নিচ্ছে। এমন সময় হঠাৎ ও শুনল, কিরে সুব্রত? সুব্রত লেখা বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আরে কিরিটি, কি আশ্চর্য, তুই হঠাৎ কোথা থেকে? কিরিটি হাসতে হাসতে এগিয়ে এলো। তার পশ্চাতে বিনয়েন্দ্রবাবু এসে ঘরে প্রবেশ করলেন। কিরিটি বললে, বিনয় মানে মিস্টার সরকারের ছোট ভাই কিছুদিন আমাদের সঙ্গে প্রেসিডেন্সিতে বিএসসি পড়েছিল একত্রে। সেই থেকেই ওর সঙ্গে চেনা। হঠাৎ আজ সকালে কিছুক্ষণ আগে ফোনে আমাকে ডেকে সব কথা বলে আমার সাহায্য চাই। তাই দেখতে এলাম যদি কিছু সাহায্য করতে পারি। তারপর তোর কত দূর? যাক, তুই এসেছিস ভালোই হলো। ব্যাপারটা একটু জটিল বলেই মনে হচ্ছে। বসো বিনয়, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বিনয়েন্দ্রবাবু একটা চেয়ার টেনে নিয়ে বসলেন। ব্যাপারটা কি বলতো? কিরিটি প্রশ্ন করেন। কিরিটির অনুরোধে অতঃপর সুব্রত সংক্ষেপে আগাগোড়া সমস্ত ঘটনাটা বলে গেল। কিরিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট টানতে টানতে সব শুনে গেল। তারপর মৃদুস্বরে বললে, এবারে তাহলে বিনয়ের জবানবন্দি? হ্যাঁ, সুব্রত জবাব দিল। বেশ, শুরু কর তোর কাজ। ততক্ষণ আমি একবার চারিদিকে ঘুরে দেখে নি, কেমন? বেশ তো। কিরিটি প্রথমেই মৃতদেহের কাছে এগিয়ে গেল এবং তীক্ষ্ণ দৃষ্টিতে মৃতদেহ পরীক্ষা করতে লাগলো। এদিকে সুব্রত ততক্ষণে তার জবানবন্দি শুরু করেছে। আপনি কাল সন্ধ্যা 7টা থেকে সারা রাত্রি কোথায় ছিলেন বিনয়বাবু? বরানগরে আমার এক বন্ধু সমীর সেনের বউ ভাতের নিমন্ত্রণ ছিল। আমি সন্ধ্যা 7টার সময় বাড়ি থেকে বের হয়ে যাই। খাওয়া দাওয়া শেষ হতে রাত্রি প্রায় 1:30 হয়ে যায়। তখন আর ফিরবার কোনো উপায় নেই দেখে ওখানেই শুয়ে পড়ি। আজ সকালে প্রথম বাসে 7টায় ফিরে এসেছি। শুনেছি আপনি মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়িতে বসে এখন আর্টের চর্চা করছেন। হ্যাঁ, ছোটবেলা থেকেই গান বাজনা ও ছবি আঁকার দিকে একটা টান ছিল। অন্য কোনো কাজের থেকে সেটাই আমার বেশি ভালো লাগে। তাই আপনার দাদার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? দাদা আমাকে খুবই ভালোবাসতেন। আমি যে তার সৎ ভাই এটা কখনো জানতেই পারিনি। আপনার সঙ্গে আপনার দাদার কখনো কোনো ঝগড়া বা মনোমালিন্য হয়নি? না। আপনার দাদার কোনো শত্রু ছিল বলে আপনার মনে হয়? না, আর থাকলেও বলতে পারি না। সুবিমল বাবুর সঙ্গে আপনার দাদা কিরকম সম্পর্ক ছিল? সুবিমল মাঝে মাঝে দাদার কাছ থেকে টাকা চেয়ে নিত। মাঝখানে কিছুদিন আগে একবার দাদার সঙ্গে তার খুব ঝগড়াও হয়েছিল। দাদা তাকে বাড়ি থেকে বেরও করে দেন। পরে আবার সে এসে একদিন দাদার হাতে পায়ে ধরে ক্ষমা চায়। সব মিটমাট হয়ে যায়। লোক যে ঠিক কিরকম তা বলতে পারবো না। তবে শুনেছি সে চিরদিনই একটু বেহিসেবী ও উচ্ছৃঙ্খল প্রকৃতির। রেনবো ক্লাবের সে একজন মাতব্বর ব্যক্তি শুনেছি। অশোকবাবু সম্পর্কে আপনার ধারণা কিরকম? অশোক বড় ভালো ছেলে। দাদা তাকে ছেলের মতোই ভালোবাসতেন। আপনার দাদার উইল সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? কানাঘুষোয় শুনেছি দাদার সম্পত্তি 2 ভাগে ভাগ করা হবে। অর্ধেক পাবলিক ডোনেশনে যাবে, বাকি অর্ধেক সমান ভাগে আমি, অশোক, সৌরিন ও সুবিমল পাব। কাউকে আপনি আপনার দাদার হত্যাকারী বলে সন্দেহ করেন? সুব্রতর কথায় বিনয়েন্দ্রবাবু কিছুক্ষণ গুম হয়ে চুপ করে বসে রইলেন। তারপর ধীর স্বরে বললেন, না। এমন সময় কিরিটি ওদের সামনে এগিয়ে এলো।
একটা জিনিস লক্ষ্য করেছিস সুব্রত? সুব্রত মুখ তুলে কিরিটির দিকে তাকালো। কি? মৃত ব্যক্তির বাঁ হাতের কোড়ে আঙুলে একটি ছোট পট্টি জড়ানো। বিনয়েন্দ্রবাবু সঙ্গে সঙ্গে বলেন, গতকাল সকালে কাঁচের গ্লাসে দুধ খেতে গিয়ে দাদার হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে ভেঙে যায়। ভাঙা কাঁচের টুকরো টেবিল থেকে সরাতে গিয়ে দাদার বাঁ হাতের কোড়ে আঙুলটা কেটে যায়। আমি তখন দাদার সামনেই দাঁড়িয়ে কথা বলছিলাম। কিরিটি শুধু মৃদু স্বরে বললে, সুব্রত তখন বিনয়েন্দ্রের মুখের দিকে তাকিয়ে বললে, আপনি এখন যেতে পারেন বিনয়বাবু। অনুগ্রহ করে মিস্টার সরকারের ভৃত্য রামচরণকে একটিবার পাঠিয়ে দিন। বিনয়েন্দ্র ধীরভাবে ঘাড় হেলিয়ে খোঁড়াতে খোঁড়াতে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। কিরিটি আবার বললে, সব ঘুরে দেখলাম একটা জিনিস বুঝতে পারছি না। কি? মিস্টার সরকারের শয়নঘরের সংলগ্ন ঘোরানো লোহার সিঁড়ির সামনের ঘরের মধ্যে যাতায়াত করবার দরজাটা বন্ধ কেন? ওটা তো শুনলাম সবসময়ই বন্ধ থাকে। ম্যাথর ওই ঘোরানো সিঁড়ি দিয়ে উঠে ঘরের পিছনের বারান্দা দিয়ে বাথরুমে যাতায়াত করে। সবসময় বন্ধ থাকলেও আজ তো বন্ধ থাকার কথা নয়। বড্ড গোলমাল হয়ে যাচ্ছে। কেন বন্ধ আছে দরজাটা? কি তুই বলতে চাস কিরিটি? বলতে চাই দরজাটা বন্ধ কেন? কেন 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 ওটা বন্ধ থাকবে? তাছাড়া আরও একটা ব্যাপার, মিস্টার সরকারের হাত ঘড়িটা ভাঙলো কি করে? ভাঙার তো প্রয়োজন ছিল না। দুটোর সময় বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তাই বলে ভাঙবে কেন? সুব্রত কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে কিরিটির মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বললে, হয়তো পড়ে গিয়ে ভেঙেছে, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি? পড়েই বা যাবে কেন? সুব্রত কিরিটির ব্যবহারে একটু যেন বিরক্তই হল। বললে, কিরিটি, আরও একটা কথা আছে। বিনয়বাবুর সামনে আমি সে কথা বলিনি। এই 5cc সিরিজটা অশোকবাবুর ঘরে ল্যাবরেটরির টেবিলের উপর পাওয়া গেছে। কিরিটি সুব্রতর হাত থেকে সিরিঞ্জটা নিয়ে একবার ঘুরিয়ে দেখল। হ্যাঁ, নিডলটা বড় সাইজের এবং মোটাও। অনায়াসেই এটা ফুটিয়ে হার্ট পাংচার করা যায়। আর পাংচারটাও 5th ইন্টারকস্টাল স্পেসে লেফট মেমোরি লাইনের ল্যাটারালি ও বিলো। তাতে মনে হয় ভদ্রলোকের এনলার্জড হার্ট ছিল। যদি অবশ্যই হার্টে পাংচার করেই হত্যা করা হয়ে থাকে। সিরিঞ্জের মধ্যে জমাট বাঁধা রক্তটা অ্যানালিসিস করলে কিছু সন্ধান পাওয়া যেতে পারে। বলতে বলতে সিরিঞ্জটা আবার কিরিটি সুব্রতর হাতে ফিরিয়ে দিল। কিছু বুঝতে পারলি? সুব্রত আবার প্রশ্ন করলো কিরিটিকে। মৃত ব্যক্তির চেয়ারের পজিশনটা দেখে এমনভাবে চেয়ারটা প্লেস করা যে কেউ ওই ব্যালকনির খোলা দরজা দিয়ে বা শয়নঘর থেকে এই লাইব্রেরি ঘরে প্রবেশ করলে মিস্টার সরকারের তা জানবার উপায় ছিল না। কিন্তু তা তো নয়, আমি ভাবছি অন্য কথা। মৃত ব্যক্তি চেয়ারে না বসে থেকে শোয়ার ঘরে খাটের উপরেই শুয়ে থাকলেই বা কি এমন ক্ষতি ছিল? কিরিটির কথাগুলো আজ যেন কেমন কেমন মনে হয় সুব্রতর। অদ্ভুত বুদ্ধি প্রাখর্যে যে চিরদিন সজাগ, তার মুখে আজ এইসব কি আবল তাবল কথা। ঘড়িটা ভাঙা কেন? দরজাটা বন্ধ কেন? মৃত ব্যক্তি চেয়ারে বসে কেন? সুব্রত আরেকবার কিরিটির মুখের দিকে তাকালো। হঠাৎ আবার কিরিটি বলে উঠল, বুঝলি সু, ভাঙা ঘড়ি আর চেয়ারে বসা, এ দুটো ব্যাপার যেন কিছুতেই মেলাতে পারছি না। কিন্তু ঘড়িগুলো যে দুটোর সময় বন্ধ হয়ে গেল, সকলের ঘড়ি, কোয়াইট পসিবল সোজা। খুনির ওটা একটা কৌশল মাত্র। কিন্তু ভাবছি সিরিঞ্জটাও কি? ভালো কথা, তুই অশোকবাবুকে সিরিঞ্জটা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলি? না। ভালোই করেছিস। জিজ্ঞাসা করবার ওর মধ্যে বিশেষ কিছুই নেই। জিজ্ঞাসা করলে নিশ্চয়ই সে বলতো সিরিঞ্জ সম্পর্কে কিছুই জানে না। কিন্তু সিরিঞ্জের গায়ে আঙুলের ছাপ একমাত্র খুনি ছাড়া 3জন লোকের পাওয়া যেতে পারে। মানে মানে আমার, তোমার ও অশোকের। এমন সময় ওই বাড়ির ভৃত্য রামচরণ এসে ঘরে ঢুকল। সকলেই রামচরণের মুখের দিকে তাকালো একসঙ্গে। কিরিটি একটিবার মাত্র তীক্ষ্ণ দৃষ্টিতে রামচরণের মুখের দিকে তাকিয়ে
আবার চোখ বুজে চেয়ারটায় নড়ে চড়ে আরাম করে বসল। সুব্রতই প্রশ্ন করলে, তোমারই নাম রামচরণ? আগে হ্যাঁ। রামচরণের বয়স 50-এর ঊর্ধ্বেই হবে। রোগা লম্বাটে ঢ্যাঙ্গা চেহারা, মাথার চুলগুলি সাদায় কালোয় মিশানো, চক্ষু দুটি কোটর প্রবিষ্ট, কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ ও সজাগ। চোয়ালের দুই পাশের হাড় বিশ্রীভাবে ঠেলে সজাগ হয়ে উঠেছে। লম্বা লম্বা হাড় বের করা আঙুল, হাতের শিরাগুলোও সজাগ। পরিধানে পরিষ্কার একখানা ধুতি, গায়ে হাত কাটা একটা সাদা পিরান, কাঁধে একটি পরিষ্কার তোয়ালে, পায়ে একজোড়া চটি। তোমার বাড়ি কোথায়? আগে কর্তা এই বাংলাদেশেই, বর্ধমান জেলার মেমারি গ্রামে। সংসারে তোমার কে আছে? কেউ নেই। ছোট বয়সে মা বাপকে খেয়েছি, এক দূরসম্পর্কীয় কাকার কাছে মানুষ। কতদিন এ বাড়িতে আছো? তা আগে 18 বছর। বাবু তোমাকে খুব ভালোবাসতেন, তাই না রামচরণ? আগে হ্যাঁ। রামচরণের চক্ষু অশ্রু সজল হয়ে উঠল। হঠাৎ এমন সময় কিরিটি একটি প্রশ্ন করল, রামচরণ, তোমার কর্তার ঘুম খুব পাতলা ছিল না গভীর ছিল? আগে কর্তা খুব কম সময় ঘুমোতেন, তবে যতক্ষণ ঘুমাতেন গভীর ঘুমই হতো। ও আচ্ছা সুব্রত, তুই যে জিজ্ঞাসা করছিলি আবার কর। সুব্রত আবার তার জবানবন্দি শুরু করলে, কালকে সন্ধ্যার পর থেকে আজকের সকাল পর্যন্ত ঘটনা আমাকে একটু গোপন না করে খুলে বলতে পারো রামচরণ? রামচরণ তখন বলতে লাগলো, কর্তাবাবু আমাদের দেবতার মতো লোক ছিলেন বাবু। চাকর হলেও আজ 18 বছরের মধ্যে কখনো একটা উঁচু করে কথা বলেননি। কাল বিকালে 6টার সময় যখন ব্যাংক থেকে বাড়ি ফিরে এলেন, আমি তার ঘরে জামা কাপড় খুলে দিতে গিয়েছিলাম। দেখলাম বাবুর মুখটা যেন গম্ভীর। আজ 18 বছর বাবুকে দেখছি, বুঝলাম কিছু একটা ঘটেছে, যার জন্য কর্তাবাবু গম্ভীর হয়ে আছেন। কেননা বরাবরই দেখেছি কোনো কারণে কর্তাবাবু অসন্তুষ্ট হলে বা রাগ করলে গম্ভীর হয়েই 2-3 দিন থাকতেন, কারোর সঙ্গে বড় একটা কথাবার্তা বলতেন না। বাবু চিরকালই একটু গম্ভীর প্রকৃতির ও চাপা ছিলেন। চেঁচামেচি বড় একটা কোনোদিনই করতে শুনিনি। বাবু আমাকে বললেন, রামচরণ, শরীরটা আজ আমার খারাপ, কেউ যেন বিরক্ত না করে, আজ আর কিছু খাবো না, রাত্রে শুধু 1 গ্লাস গরম দুধ দিয়ে যাস। রাত্রি 10টার সময়। তারপর তারপর রাত্রি 10টার সময় যখন দুধ নিয়ে আমি। রামচরণ বলতে বলতে হঠাৎ যেন থেমে গেল। হ্যাঁ বলো, গরম দুধ নিয়ে যখন যাও তারপর? ছোট দাদাবাবু মানে কর্তার ছোট ছেলে তখন লাইব্রেরিতে কর্তার সঙ্গে কথা বলছিল। হঠাৎ ওই সময় কিরিটি তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করলে, তাদের কথা তুমি চুপিসারে শোনার চেষ্টা করেছিলে রামচরণ, বলো তুই কি শুনেছ? বাবু, আমি গরিব চাকর বাকর মানুষ। রামচরণ ভেঙে পড়ল। কিন্তু আড়ি পেতে শোনা তোমার অভ্যাস রামচরণ, কিরিটি বললে। কিন্তু কি শুনেছিলে? আগে ক্ষমা করবেন বাবু, আমার যেন মনে হলো বাবু ছোট দাদাবাবুকে বেশ একটু জোর গলাতেই বলছেন, তুমি জাহান্নামে গেছো, একেবারে গোল্লায় গেছো হতবাগা। আমি শীঘ্রই নতুন উইল করব, একটি পয়সাও তোমাকে দেব না। অপদার্থ, দুটো ছেলেই আমার অপদার্থ, একঘর কুলাঙ্গার নিয়ে আমি বাস করছি। ছোটবাবু কি জবাব দিলেন তাতে? সুব্রত প্রশ্ন করলেন। মনে হলো ছোটবাবুও যেন রেগে বললেন, বুড়ো হয়ে তোমায় ভীমরতিতে ধরেছে, উইল যাতে তোমাকে আর না বদলাতে হয় সে ব্যবস্থাও আমি করছি। বলতে বলতে ছোটবাবু যেন এক প্রকার জ্বরের মতোই হঠাৎ দরজা খুলে আমার পাশ কাটিয়ে এঘর থেকে বের হয়ে চলে গেলেন নিজের ঘরের দিকে। তারপর
তারপর আমি দুধ নিয়ে ঘরে গিয়ে ঢুকলাম। কর্তাবাবু আমাকে দুধের গ্লাসটা শোবার ঘরের টেবিলের উপর রেখে চলে যেতে বললেন। হঠাৎ আবার কিরিটি প্রশ্ন করলে, রামচরণ, তোমার বাবু কি সবসময় ঘড়ি হাতে নিয়ে থাকতেন? আগে বাবু অনেক রাত্রি পর্যন্ত পড়াশোনা করতেন লাইব্রেরি ঘরে। যতক্ষণ না শুতে যেতেন ঘড়িটা হাতেই থাকতো। অনেক সময় ঘড়ি হাতেই বাঁধা থাকতো, শুয়ে পড়তেন। তোমার বাবু কি রাত্রে কখনো তোমাকে ডাকতেন? আগে না, তবু সর্বদাই আমি সজাগ থাকতাম, অন্তত যতক্ষণ না তিনি শুতে যান। তবে কাল রাত্রি যখন 1:30, হঠাৎ একটা শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। ঘুম আমার চিরদিনই পাতলা। শব্দটা শুনে প্রথমটাই বুঝতে পারিনি। ঘুমের ভাব তখনও চোখে লেগেছিল। ভাবছি কি করব। তারপর 7-5 ভেবে উঠে এসে এই ঘরের দরজায় ধাক্কা দিতেই খুলে গেল। দেখলাম বাবু এখনো ঘুমাতে যাননি। উঁকি মেরে দেখলাম তখনও বাবু চেয়ারের উপর পেছন ফিরে বসে আছে। সামনে বই খোলা, ঘরে আলো জ্বলছে। বুঝলাম বাবু তখনও পড়ছেন। তাই আবার দরজা ভেজিয়ে দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কিরিটি আবার প্রশ্ন করলে, তোমার বরদাদা বাবু সব শেষ কবে এ বাড়িতে এসেছিলেন রামচরণ? আগে কেন, কালই তো রাত্রে এসেছিলেন। সুব্রত যেন ভয়ঙ্কর রকম চমকে উঠে বলল, কাল রাত্রে এসেছিলেন? কখন? আগে রাত্রি তখন প্রায় 11টা হবে। নিচের দরজা বন্ধ করতে যাচ্ছি, এমন সময় বড় দাদাবাবু দরজায় ধাক্কা দিলেন। তারপর? তারপর আমাকে জিজ্ঞাসা করলেন কর্তাবাবু জেগে আছেন কিনা, তিনি তার সঙ্গে দেখা করতে চান। আমি বললাম কর্তাবাবু জেগে আছেন বটে, তবে তার শরীর খারাপ। তখন তিনি বললেন, তবে থাক, একটা জরুরি কাজে এসেছিলাম বাবার সঙ্গে দেখা করতে, কিন্তু তার শরীর যখন খারাপ, থাক, কাল সকালেই আসবো না হয়, বলে তিনি চলে গেলেন। আমিও দরজা বন্ধ করে উপরে চলে এলাম। কিরিটি মৃদু গম্ভীর স্বরে বলল, টিকিটের কাউন্টার পার্ট। তালুকদারের মুখের দিকে চেয়ে সুব্রত বললে, অশোকবাবুকে আরেকবার ডাকা দরকার। তালুকদার অশোকবাবুকে ডাকবার জন্য আরেকজনকে পাঠিয়ে দিল। কিরিটি ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। সুব্রতর মুখের দিকে তাকিয়ে কিরিটি বললে, আমি তাহলে চললাম শুভ, সন্ধ্যার দিকে একবার আসিস, যদি নতুন কোনো কিছু ওর মধ্যে জানতে পারিস। তাছাড়া তোর সঙ্গে কেসটা সম্পর্কে আলোচনাও করা যাবে। বেশ, যাবক্ষণ। একজন পুলিশ এসে সংবাদ দিল মর্গের গাড়ি এসেছে মৃতদেহ নিয়ে যেতে। সুব্রত বললে, তাদের বলো উপরে এসে মৃতদেহ নিয়ে যেতে। অশোকবাবু এসে ঘরে প্রবেশ করলেন। আমাকে ডেকেছেন সুব্রতবাবু? হ্যাঁ, বসুন, আপনাকে আর কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। অশোকবাবু সুব্রতর নির্দেশ মতো চেয়ারের উপরে উপবেশন করলেন। কিরিটি ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। সুব্রত অশোকবাবুর দিকে তাকিয়ে পকেট থেকে অশোকের ঘরে ল্যাবরেটরির টেবিলে প্রাপ্ত সিরিঞ্জটা বের করে বললে, এই সিরিঞ্জটা চিনতে পারেন অশোকবাবু? এটা আপনার ঘরের ল্যাবরেটরির টেবিলের উপরে আজ সকালে পাওয়া গেছে। সুব্রতর প্রশ্নে ও সিরিঞ্জটার প্রতি দৃষ্টিপাত করবার সঙ্গে সঙ্গেই যেন অশোকের মুখখানা সহসা ফ্যাকাশে হয়ে গেল। চোখের তারায় একটি ভীতি বিহ্বল দৃষ্টি। সে ফ্যাল করে সুব্রতর হস্তধৃত সিরিঞ্জটার প্রতি তাকিয়ে রইল শুধু। একটি কথাও তার মুখ দিয়ে বের হলো না। সুব্রত তীক্ষ্ণ দৃষ্টিতে অশোকবাবুর মুখের দিকে তাকিয়ে আবার প্রশ্ন করল, সিরিঞ্জটা আপনার? হ্যাঁ, মানে কোথায় পেলেন এটা? বললাম তো, আপনার ঘরে ল্যাবরেটরির টেবিলে। সিরিঞ্জটা দেখলে মনে হয় কিনা যে আপনি রিসেন্টলি কাউকে ইঞ্জেকশন দিয়েছিলেন। কি চুপ করে আছেন কেন? জবাব দিন। সুব্রতবাবু, অশোকবাবুর কণ্ঠস্বর যেন সহসা কেঁপে উঠল।
আমি গতকাল রাত্রি 11টার সময় মামাবাবুকে একটা অ্যান্টিটিটেনাস ইঞ্জেকশন দিয়েছিলাম। কিন্তু এই কথাটা তো আপনার জবানবন্দিতে আপনি বলেননি। না মানে আমি ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম? আশ্চর্য। কিন্তু হঠাৎ অ্যান্টিটিটেনাস ইঞ্জেকশনই বা দিতে গেলেন কেন? কাল বিকেলে মামাবাবু গাড়ি থেকে নামবার সময় হঠাৎ ফুটবোর্ড থেকে পা স্লিপ করে পড়ে যান ও হাঁটুটা ছড়ে যায়। রাস্তার ধুলোবালি লেগেছিল। তাই মামাবাবু যখন বাড়ি ফিরে আসেন তখন সে কথা বলেছিলেন। আমি তাকে একটা অ্যান্টিটিটেনাস ইঞ্জেকশনের কথা বলি। তাতে তিনি রাজি হন এবং বলেন আমার কাছে ওই ইঞ্জেকশন আছে কিনা। আমি বলি নেই। তাতে তিনি বলেন তার শরীরটা খারাপ, রাত্রি 11টায় শোবেন, বেশি রাত্রি জাগবেন না। আমি যেন তাকে তার শোবার আগে রাত্রি 11টায় গিয়ে ইঞ্জেকশনটা দিয়ে আসি। আমি চাকর পাঠিয়ে রাস্তার ধারে ঘোষ ফার্মেসি থেকে ওই ইঞ্জেকশন কিনে নিয়ে আসি এবং রাত্রি 11টায় গিয়ে তাকে ইঞ্জেকশন দিয়ে আসি। কিন্তু আমি সিরিঞ্জে অত বড় নিডল ব্যবহার করিনি, আর সিরিঞ্জে রক্তও ছিল না। সিরিঞ্জটা ইঞ্জেকশন দেওয়ার পর কোথায় রেখেছিলেন? আমার ড্রয়ারে, তাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে অ্যালকোহল দিয়ে। তাহলে রাত্রি 11টার সময়ও আপনি আপনার মামাবাবুকে জীবিত দেখেছিলেন। কিন্তু এই কথাগুলো কেন আপনি গোপন করেছিলেন? কেন আপনি বলেছিলেন যে কাল রাত্রে মামাবাবুর সঙ্গে আপনার দেখা হয়নি? সুব্রতর কঠিন প্রশ্নে অশোক যেন কান্নায় একেবারে ভেঙে পড়লেন। অশ্রুভরা কণ্ঠে বললেন, কিন্তু সুব্রতবাবু, জানি না আপনি আমাকে বিশ্বাস করেন কিনা। সত্যি আমি আমার মামার কোনো অনিষ্টই করিনি, তাকে আমি হত্যা করিনি। কিন্তু যতক্ষণ না বলছেন কেন আপনি এ কথাগুলো গোপন করেছিলেন, ততক্ষণ আপনার উপরে সন্দেহ কিছুতেই যাবে না। আপনি কি তবে বিশ্বাস করেন যে আমি মামাবাবুকে খুন করেছি? বিশ্বাস করুন সুব্রতবাবু, যখন জানতে পারলাম যে মামাবাবু খুন হয়েছেন তখন কেমন একটা অজানিত আশঙ্কায় ঘাবড়ে গিয়ে ওই কথাটা গোপন করেছিলাম। অন্য কোনো কারণ নেই। আমি ভগবানের নামে শপথ করে বলতে পারি। কে আপনার ইঞ্জেকশনটা এনে দিয়েছিল? গোপাল। আচ্ছা, আপনি এখন যেতে পারেন। অশোকবাবু মুহ্যমানের মতো মাথাটা নিচু করে টলতে টলতে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। তারপর গোপালের ডাক পড়ল। গোপাল এসে ঘরে ঢুকল। গোপালের বয়স 16 থেকে 17-র মধ্যে। নিকষ কালো গায়ের রং, রোগা লম্বাটে চেহারা। মুখের প্রতি দৃষ্টিপাত করলেই যেন মনে হয় অত্যন্ত নিরীহ গোবেচারী গোছের মানুষ। সুব্রত গোপালের মুখের দিকে চেয়ে বললে, তোর নাম কি? আগে বাবু, আমি আমার পিসির গোপাল। হেই বাবু, আমি কিছু জানি না, আমি কিছু করিনি, আমায় ধরো না গো। তোমার দুটি পায়ে পড়ি বাবু, আমি কিছু জানি না, কিছু দেখিনি, আমায় ছেড়ে দাও। সুব্রত গোপালকে এক প্রচন্ড ধমক দিয়ে উঠল। থাম ছাড়া, কাঁদবি তো এক্ষুনি থানায় পাঠিয়ে দেবো। যার জিজ্ঞাসা করি তার জবাব দে। গোপাল ফুলে ফুলে কাঁদতে লাগলো। কাল রাত্রে তুই ডাক্তারখানা থেকে অশোকবাবুকে ঔষধ এনে দিয়েছিলি? বাবু বললে। তুই কোন ঘরে শুস? আগে নিচে চাকরদের ঘরে। কটার সময় কাল রাত্রে শুয়েছিলি? আগে ঔষধটা এনে দিয়েই শুতে চলে গিয়েছিলাম। তারপর অনেক রাত্রে অশোকবাবু আবার ডাকলে তার তো থালা বাসন নিয়ে আসি। তারপর আর ঘর থেকে বের হসনি? হ্যাঁ, না। সত্যি কথা বল বেটা। সুব্রত আবার ধমক দিলে। হ্যাঁ, রাত্রে আমার ঘুম ভেঙে গিয়েছিল,
তখন একবার বাইরে গিয়েছিলাম। তারপর? তখন মিথ্যে বলবো না, মনে হলো কে যেন সিঁড়ি দিয়ে নেমে আসছে। লোকটাকে চিনতে পারিনি। আমাকে নিচের উঠানে দেখেই লোকটা আবার হুট করে সিঁড়ি দিয়ে উঠে চলে গেল। আমিও লোকটা পিছু পিছু সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, কিন্তু ওপরে উঠে আর কাউকেই দেখতে পেলাম না। আমার বড্ড ভয় করতে লাগলো। তাড়াতাড়ি এসে বিছানায় শুয়ে পড়লাম। লোকটাকে তুই চিনতে পারিসনি? সত্যি বলছিস? সত্যি। লোকটা লম্বা না বেটে? আগে লম্বা। আচ্ছা, তুই যা। গোপাল কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়ে গেল। সুব্রত তখন অন্য চাকরদের ও দারোয়ান, ড্রাইভার সকলকে একে একে ডেকে প্রশ্ন করতে লাগলো, কিন্তু কারো কাছ থেকে আর তেমন বিশেষ কোনো সন্ধান বা সূত্র পাওয়া গেল না। কিরিটি যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে বাইরের ঘরে এলো, দেখলে বাইরের ঘরে একটা সোফায় মাথায় হাত দিয়ে নিঝুমভাবে বসে আছেন বিনয়েন্দ্র। কিরিটি নিঃশব্দে বিনয়েন্দ্রের সামনে এসে দাঁড়ালো। বিনয়? বিনয়েন্দ্র চমকে মুখ তুললেন। তুমি নিশ্চিন্ত থাকতে পারো বিনয়, এ রহস্যের কিনারা আমি করবই। বিনয়েন্দ্র অশ্রুভরা কণ্ঠে বললেন, আমার দাদা দেবতার মতো, ঋষির মতো দাদা। আমি তো ভাবতেই পারছি না কিরিটি, কে এ সর্বনাশ আমাদের করতে পারে। কাউকেই তোমার সন্দেহ হয় না বিনয়? না। কিরিটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ মৃদু চাপা স্বরে বললে, মনে হচ্ছে ব্যাপারটা খুব একটা জটিল নয়। কিছু বুঝতে পারলে ভাই? পেরেছি বইকি। খুনিকে মনে হচ্ছে হয়তো বুঝতে পেরেছি, তবে মোটিভ যেন এখনো তেমন স্ট্রং বলে মনে হচ্ছে না। তুমি জানো জানো কে খুনি? উদ্বেগাকুল কণ্ঠে বিনয়েন্দ্র প্রশ্ন করলেন। কিরিটি অদ্ভুত এক প্রকার হাসি হাসতে হাসতে বললে, জানি বইকি। নিজের আমহার্স্ট স্ট্রিটের বাসায় ও লালবাজারের অফিসে অনেক সময় নানা অসুবিধা হয় বলে সুব্রত মাসতিনেক হল চিত্তরঞ্জন অ্যাভিনিউতে মমতাজ হোটেলের দোতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে। হোটেলের ফ্ল্যাটটি সুব্রত নিজের নামে ভাড়া নেয়নি। ওখানে তার নাম অমিতাভ রায়। শেয়ার মার্কেটের দালাল বলে পরিচিত সেখানে সে। মিস্টার সরকারের সার্কুলার রোডস্থিত মর্মরাবাস থেকে বের হয়ে সুব্রত গাড়ি চালিয়ে বরাবর আমহার্স্ট স্ট্রিটের বাসায় ফিরে এলো। ঘণ্টাখানেক বাদে কিছু খেয়ে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বের হয়ে সোজা গিয়ে হ্যারিসন রোড অভিমুখে একটা ট্রামে চেপে বসল। সুব্রত যখন মমতাজ হোটেলে তার ফ্ল্যাটে এসে প্রবেশ করলো, বেলা তখন প্রায় 1:30 হবে। শীতের রৌদ্রে নীলাকাশ যেন ঝলসে যাচ্ছে। হোটেলটা একেবারে বড় রাস্তার উপরে। সুব্রত পকেট থেকে চাবি বের করে দরজা খুলে নিজের ঘরে গিয়ে প্রবেশ করল। ছোট ছোট 3খানি ঘর পাশাপাশি, একখানা ঘর শয়নকক্ষ। সেই ঘরে একটা ক্যাম্প খাটে ধূপ তুরস্ত নিভাজ শয্যা বিছানো, 2খানা সোফা, আর আছে একটি বুকশেলফ। বুকশেলফের পাশেই একটি উঁচু টেবিল, স্ট্যান্ডের উপরে ছোট একটি দামি রেডিও সেট এবং একটি আলমারিতে কিছু কাপড় জামা। পাশের ঘরটি একটু বিচিত্র। দুপাশে দেওয়ালে 2টি দামি প্রমাণ সাইজের আয়না টাঙানো। পাশেই একটি র্যাক, তাতে নানা প্রকারের সব বেশভূষা ঝুলছে। পাশেই একটি টেবিলে নানা ধরনের ছোট বড় শিশি, নানা প্রকার ক্রিম পাউডার, তাছাড়া নানা ধরনের পরচুলা, স্পিরিটিগাম, ছুরি, কাঁচি প্রভৃতি টেবিলের উপরে সাজানো। অবশ্য সুব্রতর আমহার্স্ট স্ট্রিটের বাড়িতেও ওই ধরনের আরেক প্রস্থ সাজ সরঞ্জাম মজুত আছে। এই ঘর থেকে সে মাঝে মাঝে গভীর রাতে কখনো ভিখারির বেশে, কখনো গারোয়ান, কখনো ঝাঁকামুটে, কখনো ট্যাস ফিরিঙ্গি, কখনো অন্ধ, কখনো বা খঞ্জ প্রভৃতি নানা প্রকারের ছদ্মবেশে অভিযানে বের হয়। মমতাজ হোটেলের ম্যানেজার একজন মারোয়ারি ভদ্রলোক। তিনি সুব্রতর আসল পরিচয়টা জানেন। দালাল বেশি সুব্রত বেশ অন্য ধরনের। মাথার সামনের দিকে একটুখানি টাক, ফ্রেঞ্চ কাট দাড়ি, ছোচালো পাকানো গোঁফ, চোখে কালো কাচের গগলস। এই বিষয়ে সুব্রতকে চেনারও উপায় নেই।
সুব্রত কলিং বেলটা টিপে চেয়ারের উপরে বসলো একটা কাগজ পেন্সিল নিয়ে। আজকের সকালের সমস্ত ঘটনাগুলি পুঙ্খানুপুঙ্খরূপে বিবেচনা করলে দুটো জিনিস সহজেই চোখে পড়ে। 1 নম্বর, মিস্টার সরকারকে এমন কোনো ব্যক্তি খুন করেছে যে ও বাড়িতে বিশেষ পরিচিত। ও বাড়ির খুঁটিনাটি সবকিছুই তার নখদর্পণে, বাইরের কোনো তৃতীয় ব্যক্তি নয়। 2 নম্বর, ও বাড়ির প্রত্যেকেরই সমান মোটিভ বর্তমান। দরজায় এসে ভৃত্য নক করলে। ভিতরে এসো, সুব্রত বললে। হোটেলের একজন ভৃত্য এসে সেলাম দিয়ে দাঁড়ালো। 1 কাপ চা পাঠিয়ে দাও। ভৃত্য চলে গেল। সুব্রত কাগজটার ওপরে আবার পেন্সিল দিয়ে লিখতে শুরু করলে। ইতিমধ্যে একসময় ভৃত্য এসে চা দিয়ে গিয়েছিল। চা পান করতে করতেই সুব্রত মোটামুটি একটা খসড়া বানিয়ে ফেললে এবং পরে মনে মনে আলোচনা করতে লাগলো এখন তার প্রধান কর্তব্য কি। সর্বপ্রথম মিস্টার সরকারের অ্যাটর্নি রামলাল মিত্র মহাশয়ের সঙ্গে দেখা করে উইল সম্পর্কে সমস্ত অবগত হওয়া। দ্বিতীয়, গণেন্দ্র সরকারের সেই রাত্রের মুভমেন্টস ভালো করে পর্যালোচনা করা, কেন তিনি সব কথা গোপন করলেন। তৃতীয়, চিঠিটা ও কালিটা সম্পর্কে আরেকটু বেশি রকম বিবেচনা করা। চতুর্থ, কিউটির সঙ্গে দেখা করে আগাগোড়া সমস্ত ব্যাপারটার একটা বিশদ আলোচনা করা প্রয়োজন। পঞ্চম, ময়নাতদন্তের রিপোর্টটা জানা। কিন্তু মানুষ ভাবে এক আর ঘটে আর এক। সেই রাত্রেই ঘটনার স্রোত সুব্রতকে সম্পূর্ণ অন্যদিকে টেনে নিয়ে গেল। হঠাৎ বিকেলের দিকে লালবাজার থেকে এক ফোন পেয়ে সুব্রতকে অফিস যেতে হলো। সেখানে অফিসের কাজ শেষ হতে রাত্রি প্রায় 7:30 বেজে গেল। রাস্তায় বের হয়ে সুব্রত আমহার্স্ট স্ট্রিটে আর্টিস্ট সুবোধ দত্তর ওখানে গেল। আমহার্স্ট স্ট্রিট থেকে একটা সরু গলিপথ বের হয়ে গেছে। সেই গলির মধ্যেই 7 নম্বর বাড়ি আর্টিস্ট সুবোধ দত্তের। দরজার গায়ে পিতলের প্লেটে লেখা শিল্পী সুবোধ দত্ত। দরজাটা খোলাই ছিল। সামনেই একটি আলোকিত গলিপথ থেকে ঘরখানা বেশ পরিষ্কার দেখা যায়। উজ্জ্বল পাওয়ারের বৈদ্যুতিক বাতি জ্বলছে ঘরের মধ্যে। ঘরের দেওয়ালে অসংখ্য ছবি ঝুলছে, কোনোটা পেন্সিল স্কেচ, কোনোটা ওয়াটার কালার, কোনোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কোনোটা অয়েল পেন্টিং। ঘরের মধ্যে একজন আধা বয়সী সুশ্রী যুবক, পরিধানে ঢোলা পায়জামা ও ঢোলা হাতা পাঞ্জাবি, ইজেলের সামনে দাঁড়িয়ে ইজেলের উপরে রক্ষিত অর্ধসমাপ্ত একটি ছবিতে পেন্সিল দিয়ে টাচ দিচ্ছে। সুব্রত কড়াটা নাড়লে। কে? ভিতর হতে প্রশ্ন এলো। এটা কি মিস্টার সুবোধ বাবুর বাড়ি? হ্যাঁ, আপনি? সুব্রত চমকে পিছনের দিকে তাকালো। একটি 24-25 বৎসরের স্ত্রীলোক সুব্রতর পাশে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করছেন। অদূরে গলির মধ্যেকার গ্যাস পোস্টের খানিকটা আলো ভদ্রমহিলার মুখের উপর এসে পড়েছে। কি সুন্দর মুখখানি, টানা টানা দুটি চোখ, উন্নত নাসা, কয়েক গাছি চূর্ণ কুন্তল কপল ও কপালে এসে পড়েছে। মাথার ওপরে আধ ঘোমটা টানা, নিরভরণা হাত দুটি, কিন্তু স্মৃতিতে সিঁদুরের রেখা, কপালে গোল একটি সিঁদুরের টিপ। পরিধানে কালো পাড়ের শাড়ি, নিরভরণা সামান্য। এই বেশভূষাতেও যেন ভদ্রমহিলাকে ভারী চমৎকার দেখাচ্ছিল। ইতিমধ্যে একটু আগে ঘরের মধ্যে দেখা যুবকটিও দরজার উপরে এসে দাঁড়িয়েছে। এ কি রানী, কখন এলি? এই আসছি দাদা। এই ভদ্রলোক বোধহয় তোমাকে খুঁজছেন। বলতে বলতে ভদ্রমহিলা ওদের পাশ কাটিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। কাকে চান আপনি? মিস্টার সুবোধ বাবু আছেন? হ্যাঁ, আমারই নাম সুবোধ দত্ত। আপনি? আমার নাম সুব্রত রায়। আপনার সঙ্গে গোটা কত কথা ছিল। ভিতরে আসতে পারি কি? ভদ্রলোক ভ্রু কুঞ্চিত করে কি যেন মুহূর্ত ভাবলেন, তারপর বললেন, আসুন। সুব্রত ভদ্রলোকের পিছনে পিছনে গিয়ে পাশের একটি ছোট ঘরে প্রবেশ করল। ছোট্ট ঘরটি, খানকাতক চেয়ার পাতা, ছোট্ট একটি টিপয়। সুবোধবাবু নিজে একখান চেয়ারে বসে অন্য একটি চেয়ারে সুব্রতকে নির্দেশ করে বললে, বসুন। সুব্রত নির্দেশ মতো চেয়ারে উপবেশন করল।
সুব্রতই প্রথমে কথা শুরু করলে। আমার পরিচয়টা আগেই দেওয়া ভালো মিস্টার দত্ত। আমি সিআইডির লোক। ব্যাংকার ও জুয়েলার মিস্টার সরকারের খুনের তদন্ত আমি করছি। সুবোধবাবু নির্বিকারভাবে প্রশ্ন করলেন, কি চাই আপনার আমার কাছে? কয়েকটি কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আশা করি যথাযথ উত্তর পাব। সুবিমল চৌধুরী নামে কোনো ভদ্রলোককে আপনি চেনেন? মহালক্ষ্মী ব্যাংকে চাকরি করেন। শুনলাম তিনি আপনার বিশেষ বন্ধু, বহুকালের জানাশোনা আপনাদের। সুব্রত স্পষ্ট লক্ষ্য করলে সুবোধবাবুর মুখখানা যেন সহসা একটু গম্ভীর হয়েই তক্ষুনি আবার প্রশান্ত ও নির্লিপ্ত ভাব ধারণ করল। সামান্যই তার সঙ্গে জানাশোনা, তাও কিছুদিন আগে ছিল, এখন আর নেই। ও আচ্ছা, আপনি তাকে কখনো চায়না থেকে আনা চাইনিজ ভায়োলেট রঙের একটি কালি শিশি উপহার দিয়েছিলেন কি? প্রথম কথা, জীবনে আমি চীনে কোনোদিনই যাইনি। দ্বিতীয়, আপনার বর্ণনা মতো কোনো কালি শিশি তাকে উপহার দিইনি। দেননি? না। ভদ্রলোক গম্ভীরভাবে জবাব দিলেন, কিন্তু তিনি যে সেই রকম কথাই আজ সকালে আমায় বললেন। তিনি যদি বলেই থাকেন যে আমি তাকে কালিটা দিয়েছি, সেটাই সত্য হবে আর আমার কথাটা মিথ্যে হয়ে যাবে। না না, তা নয়, তবে আচ্ছা, তিনি বলছিলেন আপনারা দুজনে ছোটবেলার বন্ধু ছিলেন। না, কসমিন কালেও নয়। ছোট সংক্ষিপ্ত জবাব। এরপর এক প্রকার বাধ্য হয়েই সুব্রতকে উঠতে হলো। আশ্চর্য, এভাবেই সুবিমলবাবুর মিথ্যা কথা বলবার কি প্রয়োজন ছিল? সে রাত্রে সুব্রত আর বাড়িতে ফিরল না, সোজা মমতাজ হোটেলের দিকেই চলল। সমগ্র ব্যাপারটা যেন আগাগোড়া কেমন জটিল হয়ে উঠছে। চিঠিটা সত্যি, তবে তাকে কে লিখল? সুবিমলবাবুর হাতের লেখার মতোই অবিকল হাতের লেখা, অথচ সে কথাটা স্বীকার করলো না কেন? ঠিক ওই রঙের কালিও তার কাছে আছে, অথচ যে জায়গা থেকে সে কালিটা পেয়েছে বললে সেটা দেখা যাচ্ছে মিথ্যা। কাকে সে বিশ্বাস করবে? কোন সূত্র ধরে, কোন পথে ও এখন চলবে? সুব্রত হোটেলে যখন ফিরে এলো, রাত্রি তখন প্রায় 9টা। অসহ্য ক্লান্তিতে সর্বশরীর অবসন্ন, বিশ্রামের একান্ত প্রয়োজন। ফ্ল্যাটে ফিরে প্রথমেই সে বাথরুমে ঢুকে অনেকক্ষণ ধরে ঠান্ডা জলে স্নান করলে। শরীর যেন অনেকটা ঠান্ডা করল। হোটেল থেকে ও ডিনার খেলো। রাত্রি তখন বোধ করি 1টা বেজে গেছে। সুব্রত ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঠিক কতক্ষণ যে ঘুমিয়েছিল তাও বলতে পারে না। হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। অন্ধকার ঘর, ঘরের নিঃশব্দ অন্ধকারের মধ্যে যেন একটা অস্পষ্ট শব্দ, যেন কে বা কারা ঠিক পাশের ঘরেই নিঃশব্দ পদসঞ্চারে চলে ফিরে বেড়াচ্ছে। নাকের উপরে একটা যেন নরম তুলোর মতো স্পর্শ, অথচ কি ভারী মিষ্টি একটা গন্ধ, যেন শ্বাস নিতে কষ্ট বোধ হচ্ছে। হঠাৎ সে হাত দিয়ে মুখের উপর থেকে টান মেরে কি একটা মেঝেতে ফেলে দিল। বুঝতে পারলে কেউ তার মুখের উপরে একটা ক্লোরোফর্ম স্পঞ্জ দিয়েছিল। তাড়াতাড়ি উঠে বসলো। নিকষ কালো অন্ধকার ঘরের মধ্যে যেন জমাট বেঁধে উঠল। প্রথমটায় ও কিছুই দেখতে পেল না, তারপর একটু একটু করে অন্ধকারটা চোখ থেকে সরে গেল। দুঘরের ভাঁজ করা দরজার ঈষৎ ফাঁকে একটা অস্পষ্ট মৃদু আলোর আভাস। বুঝলে, কেউ ওর ফ্ল্যাটে এসেছে। সুব্রত বিছানা থেকে নিঃশব্দে উঠে পড়লে। মাথাটার মধ্যে তখনও কিন্তু ঝিমঝিম করছে। বালিশের তলা থেকে সাইলেন্সার দেওয়া রিভলভারটা নিয়ে ও পায়ে পায়ে নিঃশব্দে দরজার দিকে এগিয়ে গেল। দরজার ফাঁকে চোখ রাখতেই ও ভয়ঙ্কর রকম চমকে উঠলে। দেখলে সবুজ ঘেরাটোপে ঢাকা টেবিল ল্যাম্পটা জ্বলছে। ঘরের মধ্যে দুজন মুখোশধারী লোক। তারা সুব্রতর সিক্রেট ড্রয়ার হাতড়াচ্ছে, কিন্তু সুব্রতর মাথা থেকে ক্লোরোফর্মের আমেজটা তখনও যায়নি। হঠাৎ মাথাটা কেমন যেন একটু ঘুরে উঠতেই ও সামলে নিতে গিয়ে ওর হাতের ধাক্কায় সশব্দ দরজাটা খুলে গেল। আর সঙ্গে সঙ্গে লোক দুটো খোলা জানালা পথে পালাবার চেষ্টা করলে এবং চকিতে ওদের মধ্যে একজন হাত বাড়িয়ে সুইচ টিপে আলোটা নিভিয়ে দিল। অন্ধকার, নিশ্ছিদ্র অন্ধকার। সুব্রত তবু শব্দ ও দিক লক্ষ্য করে রিভলভারের ট্রিগার টিপল। নিঃশব্দে একটা আগুনের ঝিলিক সাঁ করে অন্ধকারের বুকে ছুটে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে একটা চাপা আর্তনাদ। সুব্রত ততক্ষণে আবার সামলে উঠে দাঁড়িয়েছে। সুব্রত তড়িৎ পদে অন্ধকার ঘরের মধ্যে শব্দ ও আর্তনাদ লক্ষ্য করে ঢুকে পড়ল।
যে লোকটা আহত হয়েছিল তারই ঘাড়ের উপরে সুব্রত অন্ধকারে হুমড়ি খেয়ে পড়ল। হুমড়ি খেয়ে পড়তেই লোকটা অন্ধকারে সুব্রতকে চাপটে ধরে। তখন শুরু হলো দুজনের ঝটাপটি। লোকটার গায়ে বেশ শক্তি আছে, তথাপি সুব্রত যখন তাকে প্রায় ঘায়েল করে এনেছে তখন মাথার ওপরে কি একটা প্রচন্ড ঘুষি বসিয়ে দিল সুব্রতর। সুব্রতর মাথাটা ঝিমঝিম করে এলো, হাতের মুঠি শিথিল হয়ে গেল। চোখের পলকে লোকটা সুব্রতর কবল হতে নিজেকে মুক্ত করে নিল এবং দ্রুত পদে সুব্রত শয়নঘরের দিকে পালিয়ে গেল। সুব্রত আবার নিজেকে ভালো করে সামলাবার আগেই লোক দুটো অদৃশ্য হয়ে গেল। প্রথমে সুব্রত ঘরের আলোটা জ্বালালো, কিন্তু ঘর তখন খালি। অতঃপর সুব্রত শয়নঘরে এসে ঢুকলো, শয়নঘরটাও খালি, দরজাটা হাহা করছে খোলা। ও বুঝলেই সে যখন ঘুমিয়েছিল তখন এই দরজা খুলেই সুব্রতর ঘরে আততায়ীরা প্রবেশ করেছিল। সুব্রত দরজাটা বন্ধ করে দিল। আশ্চর্য, কি নিতে ওরা তার ঘরে প্রবেশ করেছিল? সুব্রত আবার পাশের ঘরে এসে প্রবেশ করলো। ড্রয়ার দুটো তখনও খোলা। ড্রয়ারের কাছে ও এগিয়ে গেল। অনেক আবশ্যকীয় গোপনীয় কাগজপত্র ও ড্রয়ারে থাকে। হঠাৎ আবারও নজরে পড়ল একটা ভাঁজ করা কাগজ মেঝেতে পড়ে। একান্ত কৌতূহল বসেই ও সেটা তুলে নিয়ে আলোর সামনে মেলে ধরতেই চমকে ওঠে। একটা চিঠি, সেই ডিপ ভায়োলেট কালিতে, সেই হাতে লেখা। চিঠিটায় লেখা আছে, মানকে, গোবরা, আজ রাত্রেই যেমন করে হোক কাজটা শেষ করা চাই। খবর পেয়েছি সুব্রত হোটেলেই আজ আছে এবং সেটা ওই ঘরেই অথবা ওর জামার পকেটে নিশ্চয়ই আছে। রক্তক্ষয় বা প্রাণহানির কোনো প্রয়োজন নেই, ক্লোরোফর্ম দিয়েই কাজ সারবে এবং কোনো সূত্র রেখে এসো না, ঘরে অনায়াসেই ঢুকতে পারবে। তোমাদের সাহায্য করবেন। চাবির ডুপ্লিকেটটা তার কাছে চাইলেই পাবে। আমার নাম করলেই এবং পাসওয়ার্ডটা বললেই। না নিয়ে কোনো মতেই ফিরবে না, উপযুক্ত পারিশ্রমিক পাবে। কাজ শেষ হয়ে গেলে রাত্রি 2টো থেকে 3:30-এর মধ্যে চিতপুরের খালসা কেবিনে আমার সঙ্গে দেখা করো। অপেক্ষায় থাকবো, ইতি। সুব্রত তার হাতঘড়িটা বালিশের তলা থেকে নিয়ে দেখলে তখন রাত্রি প্রায় 1:30। কি এখন করে সে? কি তা করা উচিত? ও দেখলে মেঝেতে তখনও খানিকটা রক্ত জমে আছে। ও বুঝতে পারলো লোক দুটোর মধ্যে একজন নিশ্চয়ই তার পিস্তলের গুলিতে আহত হয়েছে। হয়তো গুরুতরভাবে আহত হয়নি, পালিয়ে যেতে পেরেছে যখন, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু চিঠির মধ্যে ওই ডটগুলোর অর্থ কি? চকিতে ওর একটা কথা মনে পড়ে গেল। তবে কি? হ্যাঁ, 3টে ডট, মানে চিঠিটা ও ড্রয়ারেই রেখেছিল দুপুরের দিকে। তাড়াতাড়ি ও ড্রয়ারের কাগজপত্রগুলো ঘাঁটতে শুরু করলো। না, চিঠিটা নেই। চিঠিটা খুনি চুরি করলে কেন? প্রমাণ, তার বিরুদ্ধে এটা একটা প্রমাণ, তাই চিঠিটা সরাবার প্রয়োজন হয়েছিল। কিন্তু কেন সে তখন সাবধান হলো না? কেন সে এই ড্রয়ারের মধ্যে চিঠিটা রেখেছিল? কিন্তু চিঠির মধ্যে ওই 6টি ডটের মানে কি? নিশ্চয়ই কোনো লোকের নাম হবে, যার নিকট হতে পত্রবাহক মানকে ও গোবরাকে তার ফ্ল্যাটে ঢুকতে না পারলে সাহায্য নিতে বলেছে। চাবির ডুপ্লিকেটও তার কাছেই পাওয়া যাবে। কিন্তু কার কাছ হতে তার এই ফ্ল্যাটের চাবির ডুপ্লিকেট পাওয়া সম্ভব? একমাত্র হোটেলের ম্যানেজারের। কি তার নাম? ঠিক, তার নাম কামতা প্রসাদ। হ্যাঁ, 6টি ডট, তাহলে মিলে যাচ্ছে। কামতা প্রসাদই তাহলে তার শত্রু দলকে সাহায্য করছে। একটা ব্যাপার কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে যে প্রকাণ্ড একটা ষড়যন্ত্র আছে মিস্টার সরকারের এই খুনের ব্যাপারে। কোনো একজন বুদ্ধিমান ব্যক্তি টাকার সাহায্যে অন্য লোকের দ্বারা এইসব কাজ চালাচ্ছে। একটা দল সংঘবদ্ধভাবে কাজ করছে। তাছাড়া চিঠির প্রথম 3টে ডট যদি চিঠিটা বলে ধরা যায়, চিঠির শেষ 3টি ডটেরও একই বিশ্লেষণ তার কারণে যেতে পারে। কিন্তু আর এখানে বসে থাকলে তো হবে না, এক্ষুনি একবার খালসা হোটেলে চিতপুরে যেতে হবে। দেখা যাক সেখানে যদি কিছু সন্ধান মেলে। সুব্রত চটপট জামা বদলে সাধারণ লোকের মতো সাজসজ্জা করে নিল। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখের কোলে কালি, মাথার চুল রুক্ষ, গায়ে সাধারণ একটা ছেঁড়া
ডোরাকাটা টুইলি শার্ট, পরিধানে মলিন একখানা ধুতি, পায়ে ক্যাম্বিসের জুতো। সুব্রত তার ফ্ল্যাটের দরজা বন্ধ করে হোটেল থেকে বের হয়ে নিচের রাস্তায় এসে দাঁড়ালো। মাথার উপরে রাত্রির কালো আকাশ, অসংখ্য তারার মিটিমিটি চাউনি যেন। সমগ্র বিশ্ব চরাচর নিদ্রার কোলে ঢলে পড়েছে। কেউ কোথাও নেই। ধর্মতলার মোড় থেকে একটা ট্যাক্সি ধরে ড্রাইভার নির্জন রাস্তা পেয়ে ঝড়ের বেগে গাড়ি ছুটায়। সুব্রত চলমান গাড়ির মধ্যে ব্যাক সিটে হেলান দিয়ে বসে চোখ বুঝল। চিতপুরের রাস্তাটা বিডন স্ট্রিটের সঙ্গে যেখানে এসে মিলেছে তারই সামনে খালসা কেবিন। খালসা কেবিনের সামনে ট্যাক্সিটা ছেড়ে দিয়ে সুব্রত ভাড়া মিটিয়ে দিল এবং তাকে সেখানেই অপেক্ষা করতে বললে। কেবিনের মধ্যে উজ্জ্বল বৈদ্যুতিক বাতি জ্বলছে। মস্ত বড় উনুনটা গনগন করে জ্বলছে। উনুনের ওপরেই শিক কাবাব তৈরি হচ্ছে। পাশেই একটা মস্ত বড় লোহার কেতলিতে বোধ করি চায়ের জল ফুটছে। ভেতরে কতগুলো টেবিল ও টিনের চেয়ার পাতা। 10-12 জন নিম্ন শ্রেণীর কুলি, মজুর ও গারোয়ান বসে চা পান করছে। ঘরের দেওয়ালে কতগুলি কুৎসিত ছবি টাঙানো। কাউন্টারের একপাশে দাড়িগোঁফওয়ালা একজন মোটামতো লুঙ্গি পরা মুসলমান বসে বসে বিড়ি ফুঁকছে। একটা গ্রামোফোনের রেকর্ড বাজছে। পাশেই একটা কাঁচের আলমারিতে ডিশে সাজানো ডিম সিদ্ধ, ডিমের কারি, মাংসের কারি আর পরোটা। সুব্রত এসে হোটেলে প্রবেশ করে 1 কাপ চা দিতে বলে। তারপর একটা লোহার চেয়ারে বসে একটা বিড়ি ধরালো। একটা ছোকরা এসে ময়লা কাপে 1 কাপ চা দিয়ে গেল। সুব্রত চা খেতে খেতে ঘন ঘন রাস্তার দিকে তাকাতে লাগলো। কিছুক্ষণ বাদেই ও দেখলে 2 জন লোক এসে কেবিনে প্রবেশ করলো। একজন একটু লম্বা, অন্যজন একটু বেঁটে। দুজনের দেহই বেশ গাট্টা গোট্টা। বেটে লোকটার হাতে একটা পট্টি বাঁধা। পট্টিটার খানিকটা রক্তে লাল হয়ে উঠেছে। দুজনেরই পরিধানে ময়লা পাতলুন ও হাত কাটা হাফ শার্ট। দুজনকে দেখলেই মনে হয় নিম্ন শ্রেণীর লোক ওরা। লোক দুটো কেবিনে প্রবেশ করে 2 কাপ চায়ের অর্ডার দিল এবং সুব্রতরই পাশের একটা টেবিল অধিকার করে বসল। সুব্রত কান খাড়া করে সজাগ হয়ে রইল। 2 কাপ গরম চা দোকানের ছোকরাটা এসে ওদের সামনে রাখলে। লোক দুটো চা খেতে খেতে ঘন ঘন রাস্তার দিকে তাকাচ্ছে। সুব্রত চায়ের কাপটা শেষ হয়ে গিয়েছিল। সে আর 1 কাপ চায়ের অর্ডার দিল। ইধার আর 1 কাপ চা। এমন সময় ওদের মধ্যে একজন দেওয়ালে টাঙানো বড় ঘড়িটার দিকে তাকিয়ে বললে, রাত্রি প্রায় 2:45 যে। অন্যজন বলে, কোনো আসবার নামটি নেই। বেটাদের আক্কেল দেখলে প্রাণ জ্বলে যায়। বেটাদের টাকা আছে, তাই ভাবে যতক্ষণ ইচ্ছে আমাদের বসিয়ে রাখতে পারে। ব্যস্ত হোস নে মানকে, ব্যস্ত বসে আছে এখানে, দোকান তো আর বন্ধ হচ্ছে না। কালু মিয়ার খালসা কেবিন, আহা বেঁচে থাক। কিন্তু তুই ভালো করে ক্লোরোফর্ম দিসনি মানকে, নইলে বেটা জেগে ওঠে। আমার বাবা কোন দিন ক্লোরোফর্ম দিয়েছে, তুলোটা নাকের উপর রেখে চলে এসেছিলাম। বেটা যে ক্লোরোফর্ম পেয়েও চাঙ্গা হয়ে উঠবে এমন করে কে জানতো বল। হাতটা এখনো টনটন করছে। ভাগ্যে প্রাণে বেঁচে গেছিস গোবরা। ঠিক এমন সময় একজন এসে হোটেলে প্রবেশ করলো। লোকটা লম্বায় প্রায় 6.5 ফুট হবে। বলিষ্ঠ পেশল গঠন, পরিধানে স্যুট গ্রে কালারের, চোখে গগলস। লোকটাকে কেবিনে ঢুকতে দেখেই গোবরা ও মানকে উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে। দুজনারই মুখে অদ্ভুত এক প্রকার হাসি জেগে ওঠে। স্যুট পরা লোকটা এগিয়ে কোণের একটা টেবিল অধিকার করে বসলো। সঙ্গে সঙ্গে গোবরা ও মানকে লোকটার পাশে গিয়ে 2খানা চেয়ার অধিকার করে বসলো। লোকটার দাড়ি নিখুঁতভাবে কামানো, কিন্তু বেশ পাকানো গোঁফ আছে। কপালের দুপাশে একটু করে কাটা। সুব্রত অনেক চেষ্টা করেও মনে করতে পারল না লোকটাকে কোথাও দেখেছে কিনা। সেই লম্বা লোকটি এবং গোবরা ও মানকে কিসব ফিসফিস করে কথাবার্তা শুরু করে দিয়েছে ততক্ষণে। সুব্রত তাদের কথাগুলো ঠিক বুঝতে না পারলেও গোবরা ও মানকের মুখ ও হাত নাড়া দেখে বুঝতে পারলে কোনো বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে লোকটার মতের গোলমাল হচ্ছে। হঠাৎ মানকে বেশ চড়া গলাতেই বললে, কেন এখনই এখানে দিয়ে দিলেই তো ল্যাঠা চুকে যায়। গোবরা চড়া গলায় বললে, কি আমার কুটুম্বিতে 10 জায়গায় 1.5 করিয়ে হায়রান করা। লম্বা চশমা পরা লোকটিও ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। গম্ভীর চাপা গলায় ঘরের দিকে তাকিয়ে বললে, অবুঝের মতো চেঁচামেচি করে কোনো লাভ নেই মানকে, আমার সঙ্গে চলো। আসল মালিকের হাতে মালটা পৌঁছে দিলেই তোমাদের পাওনা তোমরা তখনই পেয়ে যাবে।
মিনিটও দেরি হবে না, এসো। বলতে বলতে লম্বা লোকটি কেবিনের বাইরে চলে গেল। ওরাও লোকটাকে অনুসরণ করলো। ওরা খালসা কেবিন থেকে বের হয়ে যেতেই সুব্রত উঠে পড়ে কাউন্টারে এসে চায়ের দাম মিটিয়ে দিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। রাস্তার অপর পাশে একটা বড় বটগাছের নিচে অন্ধকারে একটা কালো রঙের সিডন বডি গাড়ি দাঁড়িয়েছিল। লোকগুলো গাড়িটার দিকেই যাচ্ছে দেখা গেল। লোকগুলো গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দিতেই সুব্রত একটু দূরে যেখানে তার ট্যাক্সিওয়ালা দাঁড়িয়েছিল সেখানে এসে দেখলে ট্যাক্সিওয়ালা সামনের সিটে হেলান দিয়ে ঘুমোচ্ছে। সুব্রত ট্যাক্সিওয়ালাকে ডেকে তুলে অগ্রগামী গাড়িটাকে অনুসরণ করতে বলে গাড়িতে উঠে বসল। ড্রাইভার গাড়িতে স্টার্ট দিলেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।